তুমি ছাড়া আমি একা, পৃথিবীটা মেঘে ঢাকা। জীবন আমার পাই গো জীবন, তুমি যখন দাও দেখা। তুমি ছাড়া আমি একা, পৃথিবীটা মেঘে ঢাকা। ছোটবেলায় ট্রানজিস্টারে, রেডিওতে এই গান শুনে শুনে আমাদের দিন কাটতো। এক অসামান্য গান, কখনো কখনো বিটিভির ছায়াছন্দে দেখতাম। তারপর একসময় টেলিভিশনে এই সিনেমাটা দেখার সৌভাগ্য হয়, সেটা ছোটবেলায়। সিনেমাটার নাম দুই জীবন। জাতীয় চলচ্চিত্র পুরস্কার বিজয়ী পরিচালক আব্দুল আল মামুন এই সিনেমা থেকে জাতীয় পুরস্কার পান। এই সিনেমায় অনেকগুলো শাখায় জাতীয় পুরস্কার পায়, আর সেই সময় জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাওয়া বিরাট ব্যাপার ছিল। যা হোক, আজকের আমার আলোচনার বিষয় হচ্ছে দুই জীবন। এর একটা বিশেষ কারণ আছে। এই সিনেমার একটা গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন দিতি, পারভিন সুলতানা দিতি। তিনি আমার ভীষণ কাছের মানুষ ছিলেন। তার স্মৃতির উদ্দেশ্যেই মূলত এটা করা, এই কারণে যে 20 মার্চ ওনার প্রয়াণ দিবস, যেহেতু এই দিনটা চলে গেল, এজন্য এই ভিডিওটা তৈরি করা ওনার স্মৃতির উদ্দেশ্যে। তো দুই জীবন চলচ্চিত্রটাই আব্দুল আল মামুনের যে এই গল্পে, তার নির্মাণে, সংলাপ চিত্র এগুলো লিখেছিলেন জহিরুল হক। তো এটার গানগুলো অসাধারণ। যে গান দিয়ে শুরু করলাম, আলম খানের সব গান এবং অসামান্য সব গান, প্রতিটা গানই জনপ্রিয় ছিল এবং তুমুল জনপ্রিয়। এগুলো নিয়ে কথা হবে। মূল ব্যাপারটা হচ্ছে যে এটার গল্প দুজন প্রাক্তনের গল্প। প্রথমে হচ্ছে যে তারা, বুলবুল আহমেদ এবং কবরী, তারা বন্ধু থাকে কলেজের। পরবর্তী সময়ে তাদের দুজনের মধ্যে দেখা হয় একটা জন্মদিনের অনুষ্ঠানে। অনেক গ্যাপের পর, যোগাযোগহীনতার পর তাদের দেখা হয় এবং বুলবুল আহমেদকে জিজ্ঞেস করে যে সে বিয়ে করেছে কিনা। বুলবুল আহমেদ জানায় যে না, সে বিয়ে করেনি। কবরীকে জিজ্ঞেস করে যে তুমি বিয়ে করেছো কিনা। সে বলছে না, তুমি যেরকম তোমার ব্যবসা প্রতিষ্ঠান দেখছো, পৈতৃক ব্যবসা, আমি একটা কলেজে শিক্ষকতা করি। এই দুজনের কেউই বিয়ে করেনি। পরে তারা চিন্তা করে যে তারা বিয়ে করবে। তারা আবারও যোগাযোগ শুরু হয়, কথা হয়, দেখা হয় এবং কবরী সাথে তার দারুণ একটা সম্পর্ক গড়ে ওঠে। আবার নতুন করে বন্ধুত্ব থেকে প্রেমে গড়ায়। এই সিনেমাটাতে কবরী সবচেয়ে গুরুত্বপূর্ণ। এ কারণেই যে বারবার তাকে ঘিরেই ঘটনাগুলো কেন্দ্রীভূত হয়েছে। আমরা শুরুতে দেখলাম যে অনেক আশা নিয়ে এই বয়স ফুরিয়ে যাওয়া বাংলাদেশের সংস্কৃতিতে যে ব্যাপারটা, বাংলাদেশের সমাজ ব্যবস্থায় যেটা আর কি, যে মানুষের মাস্টার্স পাশ করার পর মেয়েরা যদি কর্মজীবনে চলে যায়, তখন তাদেরকে বলে যে তাদের বয়স ফুরিয়ে গেছে, বিয়ের বয়সটা চলে যাচ্ছে, এরকম ব্যাপার। তো সেরকম বয়সে গিয়ে আশাবাদী হয়ে ওঠে, সংসার হবে তার, তার মনের মানুষ, তার পছন্দের মানুষ বুলবুল আহমেদ, তার সাথে তার বিয়ে হবে, সমস্ত কিছুই ঠিকঠাক ছিল। কিন্তু একদিন এক গরিব ফ্যামিলির একটা বিয়ের অনুষ্ঠানের পাশ দিয়ে যাওয়ার সময় বুলবুল আহমেদ দেখতে পারে যে যৌতুকের কারণে, যৌতুক দিতে না পারায় ছেলে পক্ষ চলে যাচ্ছে সেখানে। কন্যা, মানে যে বিয়ের কন্যা আর কি, বিয়ের জন্য যাকে সাজানো হয়েছে তাকে ফেলে চলে যায় এবং অসহায় বাবা আহ, ভেঙে পড়েন। সেই মেয়েটাকে যে অবস্থায় দেখেন, দেখে বুলবুল আহমেদ আর মনে করেননি যে তিনি কবরীকে যে কথা দিয়ে এসেছেন যে তার সাথে তার বিয়ে হচ্ছে। কিন্তু হুট করে এই মেয়েটাকে, নিপা মোনালিসা, তাকে বিয়ে করে নিয়ে তার অসুস্থ মায়ের কাছে যান এবং মা তাকে দেখে একটু খুশি হয়, ওই মারা যায়। এবং এই যে নিপা মোনালিসা, আমরা দেখলাম যে তার সাথে বুলবুল আহমেদের দারুণ এক দাম্পত্য জীবন শুরু হয়ে যায়। ওদিকে কবরীর বাবা জানতে পারে যে আসলে বুলবুল আহমেদ বিয়ে করে ফেলেছে। তখন কবরীকে বুঝায় যে এই ধানমন্ডির এই বড় লোক, এদের ব্যবহার এরকমই, এরা আসলে আমাদের মতো স্ট্যাটাসে যায় না, আমাদেরকে তারা আসলে মানুষ মনে করে না। শেষ পর্যন্ত কবরী মনে করেন যে
তিনি প্রতারিত হয়েছেন, তিনি তার অপছন্দের একজনকে বিয়ে করেন এবং এই লোকটা খুবই ধুরন্ধর, তাকে দেশে রেখে সে তার দুর্নীতি ঢাকার জন্য বিলেতে পাড়ি জমায়। এখানে একটা বাচ্চা হয়, তার মেয়ে বাচ্চা, আর ওদিকে বুলুল আহমেদের সাথে নিপা মোনালিসার একটা ছেলে হয়। তো নিপা মোনালিসার সাথে যখন বুলুল আহমেদের রোমান্স চলে সেই সময় ওই বিখ্যাত গানটা আমরা শুনতে পাই, দেখতে পাই। নিপা মোনালিসা এক অনিন্দ্য সুন্দরী, মানে বাংলা চলচ্চিত্রে এত মিষ্টি নায়িকা খুব কম। সিনেমার সবচেয়ে গুরুত্বপূর্ণ চরিত্র কবরী, কিন্তু তার মানে সৌন্দর্যের কথা যদি বলা হয় তাহলে সবার সৌন্দর্য যেন কেড়ে নিয়ে যান নিপা মোনালিসা। তো যা হোক, তিনিও এক সময়ে দুর্ঘটনায় মারা যান, আর বুলবুল আহমেদের স্ত্রী দুর্ঘটনায় মারা যায়, কবরীর স্বামী চলে যায় দেশের বাইরে। তো বুলবুল আহমেদ চেষ্টা করে কবরীকে আবারও কাছে টানার জন্য, যেভাবে তো একা জীবন চলে না, কিন্তু কবরীর ব্যক্তিত্ব এমন অনড়, এমন শক্ত অবস্থানে, তিনি সাফ জানিয়ে দেন যে না, এসব সম্ভব না। আমরা ঘুরে ফিরে বুলবুল আহমেদকে নানা রকমের সুযোগ সন্ধানের চরিত্রে দেখি। যখন মহানুভবতা দেখাতে গিয়ে নিপা মোনালিসাকে বিয়ে করলেন, কবরীর কথা ভুলে গেলেন। নিপা মোনালিসা মারা গেল, তারপর তিনি কবরীর কাছে আবার ফিরে গিয়ে নক করলেন। কিন্তু কবরীকে দেখি যে বাংলাদেশের অসংখ্য সরল এবং প্রতারিত, যারা প্রতারণার শিকার, এরকম মেয়ের প্রতিনিধিত্ব করেছেন তিনি এখানে। যা হোক, আমরা দেখতে পাই এক সময় যে বুলুল আহমেদের ছেলে আফজাল হোসেন আর কবরীর মেয়ে হচ্ছে দিতি। তো তাদের মধ্যে দারুণ একটা সম্পর্ক গড়ে ওঠে একটা ভ্যাকেশনে গিয়ে। সেখানে তারা কাছে আসে এবং তাদের পরিচয় কেউ কারোটা জানে না। একদিন যখন ওই যে প্রেম করলে বিয়ের ব্যাপারে আলাপ হবে, তখন তার কাছে যায় দিতি, তাকে বলে যে তুমি আমার মায়ের সাথে কথা বলো। মায়ের কাছে যখন যায়, কবরী তাকে জিজ্ঞেস করে তোমার বাবার নাম কি, বলে যে মুস্তফা। মানে ধানমন্ডির? হ্যাঁ। তোমার মা কি ক্যান্সারে মারা গেছিল? হ্যাঁ। সেই বিয়ে হবে না, তুমি আর কোনোদিন এই বাড়িতে আসবে না। তারপর আমরা নানা রকমের ঘটনা দেখতে থাকি। যা হোক, এই সিনেমায় মূলত অভিনয় করেছেন কবরী, পুরোটা জুড়ে কবরীর ভূমিকা। আর সুখের অভিনয়টুকু হচ্ছে মানে নিপা মোনালিসা। আর প্রতারণা বলা চলে, নায়ক হোক যাই হোক না কেন, বা পরিস্থিতির শিকার যতই হোক না কেন, কেন জানি বুলবুল আহমেদের চরিত্রটা আমাদের সমাজের অসংখ্য পুরুষের প্রতিচ্ছবি। এটাও আলাপ না, গল্পটা তো অসাধারণ, যারা দেখেছেন তারা জানেন। আমার মূল আলাপ হচ্ছে দ্বিতীয় আপাকে নিয়ে। দ্বিতীয় আপা বলছি এই কারণে যে দ্বিতীয় আপার সাথে আমার ব্যক্তিগত পরিচয় ছিল, ভালো সম্পর্ক ছিল। এই কারণেই একসময় তিনি বাংলা ভিশন চ্যানেলে একটা রান্নার অনুষ্ঠান উপস্থাপনা করতেন। অনুষ্ঠান নাম ছিল আমাদের রান্নাঘর। তো সেটার সবকিছুই আমি করতাম, এর কারণে যে এটার প্রডিউসার ছিলেন উষ্ণীশ চক্রবর্তী, আর এটার অ্যাসিস্ট্যান্ট প্রডিউসার ছিলাম আমি। ফলে আপনারা জেনে থাকবেন যে টেলিভিশনগুলোতে প্রডিউসারদের চাইতে এই প্রোগ্রামের ব্যাপারগুলো অ্যাসিস্ট্যান্ট প্রডিউসার যে থাকে, সেই মোটামুটি সবকিছু অ্যারেঞ্জ করে। তো আমার ওপর দায়িত্ব ছিল দ্বিতীয় আপাকে প্রতিদিন গুলশানের বাসা থেকে কারণ বাজারের এই যে পান্থপথের এখানে, মানে বাংলা ভিশনের এখানে নিয়ে আসা এবং তাকে দিয়ে আসা। এবং এটা দীর্ঘদিন দ্বিতীয় আপার সাথে আমি তাকে ঘুম থেকে উঠাতাম, তারপর নিয়ে আসতাম, তারপর দিয়ে আসতাম, একটা দীর্ঘ জার্নি। দ্বিতীয় আপার সাথে আমার ব্যক্তিগত সম্পর্কটা অনেক গভীর এবং খুবই দারুণ সম্পর্ক ছিল। দ্বিতীয় আপা স্বপ্ন দেখতেন যে আমি একসময় গান গাইবো, কারণ প্রচুর গান শোনাতাম ওনাকে আমি, এবং তিনি আমার কিছু কিছু গান গাইতেন এবং বারবার শোনাতেন। মনে পড়ে যে একদিন নায়িকা মৌসুমী এসেছিলেন আমাদের সেটে, তাকেও আমার 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 গান শোনাইতে হয়েছিল। যে দ্বিতীয় আপা বলেছিলেন যে তোমার ওই গানটা গাও। মানে আমার লেখা শুরু করা অধিকাংশ গানই দ্বিতীয় আপা জানতেন। দ্বিতীয় আপা স্বপ্ন দেখতেন যে আমি একদিন এদেশে মোটামুটি বড় একজন সিঙ্গার হব। কতটুকু বড় হয়েছি সেটা জানি না, তবে আমার গান জনপ্রিয় হয়েছে। তো ফলে দ্বিতীয় আপা আমার এই জায়গাটা দেখে যেতে পারেননি, যেটা আমাকে খুব পোড়ায়। এর কারণে যে সমস্যাগুলি লেখা ঘুড়ি তুমি কারা কার সাথে গানটা গেয়ে আমার একটা জায়গা হয়েছিল, কিন্তু এতটা পরিচিতি আমার তখন আসে নাই আর কি। এসেছে সেটা দ্বিতীয় আপা চলে যাওয়ার পরে। ফলে এটা আমাকে অনেক বেশি কষ্ট দেয়, পোড়ায়, অনেক বেশি বেদনাক্রান্ত করে যে আজকে যদি দ্বিতীয় আপা থাকতেন তাহলে হয়তোবা দ্বিতীয় আপার জন্য আমি গান করতে পারতাম, কারণ দ্বিতীয় আপা সাধারণ গান গাইতে পারতেন। তার গান গাওয়া অনেক গানই জনপ্রিয় গানও আছে কিন্তু তার।
তো আমার দ্বিতীয় আপার খুব ইচ্ছে ছিল যে তিনি আমার সুরে গান গাইবেন, আমার লেখা গান গাইবেন, সেটা আর হয়ে ওঠেনি। তো আজকে দ্বিতীয় আপার প্রয়াণ দিবসে আমি দ্বিতীয় আপার সিনেমা যখন দেখছিলাম তখন আমার অনেক কিছু মনে পড়ছিল, যে কি স্মার্ট, তুমি আজ কথা দিয়েছ, বলেছ, ও দুটি মন, এরকম তো গানটা, একাকিনী যাবে, এই আমার গানের লিরিকটা মনে আসতেছে না। তো এই গানটা অনেক বেশি জনপ্রিয় গান, যদি এখন এই মুহূর্তে আমার মনে আসছে না। এই গানটার যে ভিজুয়ালটা সেটা আমার মনে পড়ে খুব, যে দ্বিতীয়বার যে তার যে ড্রেস সেন্স, তার যে চুল, তার যে চোখ, তার যে সেই তিল, মানে যত নায়িকার যত গানই দেখি না কেন, এই গানটার যে ভিজুয়ালে যে দ্বিতীয় পাকে দেখা যায়, এটা অসাধারণ, অসামান্য দারুণ। দ্বিতীয় পাকে খুব বেশি মনে পড়ছে। ফলে আমি আজকে মনে হলো দুই জীবন এই সিনেমাটা নিয়ে কথা বলি। কথা বললাম, আপনারা যদি সময় থাকে কখনো দুই জীবনটা দেখেন, একটা পরিচ্ছন্ন ভালো বাংলা সিনেমা। আর দ্বিতীয় আপার আত্মার প্রতি মাগফিরাত কামনা করি, তিনি ভালো থাকুন। আবার কথা হবে বন্ধুরা অন্য কোনো চলচ্চিত্র নিয়ে। শুভরাত্রি।